আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভিটির নাম বামানান। মুভিটি দেখার সময় প্রথম হাফে আপনার মনে হতে পারে এটা মনে হয় নর্মাল কোনো হরর মুভি, কিন্তু বস আমি তো এই চ্যানেলে কোনো হরর মুভি এক্সপ্লেন করি না, তাই এই মুভিটি যখন এক্সপ্লেন করতেছি তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই মুভির কাহিনীর মাঝে অন্য ধামাকাদার কোনো প্যাচ আছে। তাই মুভির প্রথম কিছু অংশ দেখে দৌড় দিয়েন না, তাহলে কিন্তু মুভির আসল মজাটাই মিস করবেন। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি রোমানা, এসআর রোমানা এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় চন্দন কামপাড়া নামের একটি পাহাড়ি দুর্গম এলাকায়, যেখানে একটা গাড়ি এখানকার দুর্গম পাহাড়ি রাস্তায় একা চলতেছে। সিন গাড়ির ভিতরে আসলে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই। এনার নাম বামানান, এটা তার আদরের মেয়ে দুর্গা, আর এটা দুর্গার মা। বামানানের গ্রামের বাসায় এখান থেকে 150 কিলোমিটার দূরের একটা এলাকায়, কিন্তু তিনি জবের খাতিরে কয়েক বছর ধরে একা এখানকার পার্শ্ববর্তী একটা শহরে থাকেন। কিন্তু বামানানের মেয়েটা বেশ বড় হয়ে গেছে, তাই বামানান তার মেয়েকে নিজের কাছে আগলে রাখার জন্য এখানকার চন্দনকাম গ্রামে একটি বাড়ি কিনেছেন, আর বামানান তার পরিবারকে নিয়ে এখন সেখানেই উঠতে যাচ্ছেন। তো এরা ভালোভাবেই যাচ্ছে, এমন সময় অপর দিক থেকে একটা পুলিশ গাড়ি একটা ট্রাককে ধাওয়া করে আসলে অল্পের জন্য এদের গাড়ির সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। বামানান নিজেকে সামলে নিয়ে তার মেয়েকে বলে, দুর্গা তুই ঠিক আছিস? দুর্গা বলে, হ্যাঁ বাবা, আমার কিছু হয়নি। এটা শুনে বামানান স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ড্রাইভারকে আবার চলতে বলে। ড্রাইভার তখন আবার চলতে শুরু করলে আমরা দেখি তারা ধীরে ধীরে একটা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। মানে বামানান যেখানে বাড়ি কিনেছে সেটা জঙ্গলের অনেক ভিতরের এলাকা। এটা দেখে ড্রাইভার বলে, ভাই জঙ্গলের এত ভিতরে বাড়ি কিনেছেন কেন? বামানান বলে, জঙ্গল ছাড়া বাহিরে জায়গার দাম অনেক বেশি, যা আমার সামর্থ্যের বাহিরে। তো এরা হাসি খুশি চলতেছে, হঠাৎ গাড়ির সামনে কি যেন যেতে দেখে ভয়ে ড্রাইভার ব্রেক মেরে বসে। বামানান বলে, থামালে কেন? ড্রাইভার বলে, ভাই সামনে দিয়ে কি যেন একটা প্রাণী গেল। তখন দুর্গা বলে, বাবা ওই তো দূরে কি যেন একটা দেখা যাচ্ছে। বামানান বলে, কই আমি তো কিছু দেখছি না। এই বলে বামানান লাইট মারলে দেখে হ্যাঁ কিছু নেই। বামানান এবার হেসে দিয়ে বলে, এটা বন, আর বনে নানা ধরনের প্রাণী থাকবে, এটা স্বাভাবিক, তাই এসব নিয়ে ভয় না পেয়ে চলো গাড়ি স্টার্ট দাও। এটা শুনে ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে ধরলে লে জ্বালা, গাড়ি আর স্টার্টই নিচ্ছে না। তো এই জঙ্গলের মাঝে এভাবে আটকা পড়াই সবাই ভয় পেয়ে গেলে বামানান ড্রাইভারকে নেমে গিয়ে ইঞ্জিন চেক করতে বলে। এটা শুনে ড্রাইভার নেমে এসে ইঞ্জিন চেক করতেছে, হঠাৎ দূরে ধ্যাম করে একটা আওয়াজ হয় আর ড্রাইভার রীতিমতো ভয় পেয়ে যায়। বামানান তখন আশেপাশে লাইট মারলে তার লাইটের আলো সেখানকার একটা পরিত্যক্ত বাড়ির মেইন গেটে গিয়ে পড়ে। বাড়িটা দেখে বামানান সেদিকে এগোতে থাকলে ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলে, এটা কান্নাই ভিলা। আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে একটা পরিবার বাস করত, যাদের পরিবারের বড় ছেলে ছিল জোসেমন। কিন্তু জোসেমন মানসিকভাবে পাগল ছিল। এক রাতে কি যেন এক রহস্যজনক কারণে জোসেমন তার পরিবারের সবাইকে ফেলে এবং শেষে গিয়ে জোসেমন নিজেকেও করে ফেলে। সেই থেকে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানকার লোকেরা বলা বলি করে তারা নাকি প্রায় রাতে এই বাড়ির ভিতর থেকে একটা মহিলার চিৎকার ভেসে আসতে শোনে। সিন বর্তমানে আসলে দেখি এদের গাড়ি ঠিক হয়েছে এবং বামানান তার পরিবারকে নিয়ে তার কেনা সেই বাড়িতে এসে উঠেছে। তো বামানানের বউ রাজস্বী বামানানকে বলে, মেয়েকে এখানকার কলেজে ভর্তি করানোর ব্যাপারে কি হলো? বামানান বলে, পাশেই অনেক বড় একটা কলেজ আছে, আমি আগামীকাল সেখানে যাব। এটা শুনে রাজস্বী খুশি হয়ে বলে, এখানে বড় কলেজ আছে? বামানান বলে, হ্যাঁ, আর এই জন্যই তো এই বাড়িটা কেনার সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন বামানান সেই কলেজে পৌঁছালে গেটের সামনে থামে এবং তার মেয়ে যে এত বড় একটা কলেজে পড়াশোনা করতে পারবে এটা ভেবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তো বামানান কলেজে ঢুকে দিলীপ নামের একটা স্যারের কাছে আসে ও এখানে তার মেয়েকে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে। দিলীপ স্যার সবকিছু শুনে বলে, 1 সপ্তাহ আগে ক্লাস শুরু হয়ে গেছে, তাই দেরি না করে আগামীকাল আপনার মেয়েকে নিয়ে আসুন। আর হ্যাঁ, এখানকার ফি সম্পর্কে আপনার ধারণা আছে তো? বামানান বলে, হ্যাঁ আগেই এসব খোঁজ নিয়েছি। এটা শুনে দিলীপ স্যার বলে, ওকে, তাহলে অ্যাডমিশন নিয়ে চিন্তার কিছু নেই, কাল মেয়েকে নিয়ে আসুন তাহলেই হবে। এটা শুনে বামানান মহা খুশি হয়। সিন কাট হয়ে চলে আসে একটা প্রপার্টি ব্রোকারের কাছে। এনার নাম সচিন। তো সচিন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে লাচ্ছি খাচ্ছে। এমন সময় বামানানকে দেখে থামায় ও রেগে মেগে বলে, আমি তোমাকে এতগুলো বাড়ি দেখালাম, তুমি একটাও পছন্দ করলে না, অথচ তুমি নাকি সেই ভুতুরে বাড়ির সাইডে একটা বাড়ি কিনেছো। ব্রো, ওই জায়গাটা ভালো না, এখনো সময় আছে, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে আমার দেখানো কোনো একটা বাড়ি কিনে নাও। বামানান সচিনের কথাই কোনো পাত্তা না দিয়ে চলে যেতে থাকলে সচিন রেগে মেগে পিছন থেকে বলতে থাকে, যাও যাও, যেদিন তোমার মেয়ে ও পরিবার ভূতের কবলে পড়বে সেদিন বুঝবে।
তো বামানান তাৎক্ষণিক সচিনের কথায় কোনো পাত্তা না দিলেও বাসার দিকে আসার সময় সেই ভূত বাড়ির সামনে এসে থেমে যায় ও সচিনের বলা কথাটা ভেবে বাড়ির ভিতরে উকি মেরে দেখতে থাকে। তো বামানান এভাবেই কিছুক্ষণ দেখে ব্যাপারটা এড়িয়ে গিয়ে আবার আপন মনে বাসায় চলে আসে এবং তার মেয়ে দুর্গার সাথে হাসি খুশিতে মেতে ওঠে। পরের দিন বামানান তার মেয়ে দুর্গাকে শপিং করাতে নিয়ে যায় ও শপিং করে বাসায় ফেরার সময় দুর্গাকে রোদ থেকে বাঁচাতে মাথায় ছাতা ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এসে দুর্গা আশেপাশের এলাকাটা ঘুরে দেখার বায়না ধরলে বামানান তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয় এবং তাকে পুরো এলাকাটা ঘুরে নিয়ে আসে। এসব দেখে আমরা বুঝতে পারি বামানান তার মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এমনকি দুর্গা কলেজে যাওয়ার সময় বামানান যেভাবে তার মেয়ের বুকের ওড়নাটা ঠিক করে দেয় তাতে এটাও বুঝতে পারি বামানান তার কলিজার টুকরো মেয়েকে সবসময় অন্যদের কুনজর থেকে আগলে রাখার চেষ্টা করে। এখানেই শেষ না, বামানান তার মেয়েকে আগলে রাখার জন্য একদিন একটা কুকুর কিনে নিয়ে আসে, যা দেখে দুর্গা তো মহা খুশি হয়। আর মেয়ের হাসি মাখা এই ফেসটা দেখে বামানান তো আরও বেশি খুশি হয়। তো এভাবেই সুখে শান্তিতে এদের দিন কাটতেছে। সিন চলে আসে রাতের বেলাতে বামানান যে হোটেলের ম্যানেজার হিসেবে জব করে সেই হোটেলের সামনে। আমরা দেখি বামানান ডিউটি শেষে স্কুটিতে করে বাসার দিকে রওনা দিয়েছে। সিন জঙ্গলের উপরে আসলে আমরা বুঝতে পারি আজকে জ্যোৎস্না রাত। তো বামানান তার বাড়ির পাশের সেই কান্নাই ভিলার কাছে পৌঁছাতেই একটা মহিলার চিৎকার শুনে থেমে যায়। এরপর লাইট মারতেই চিৎকারের আওয়াজ আরও বেড়ে যায়। এটা দেখে বামানান তার স্কুটিটা স্ট্যান্ড করে রেখে সামনে এগোতে থাকে। তো বামানান ভয়ে দৌড়ে এসে স্কুটিটা স্টার্ট দিতে ধরলে সেটা স্টার্ট নেয় না। নেজালা বামানান তখন স্কুটিটা ঠেলে নিয়ে এখান থেকে পালাতে পালাতে পিছন থেকে দেখতে ধরলে ধ্যাম করে স্কুটিটি নিয়ে পড়ে যায় আর সিন চলে আসে গহীন জঙ্গলের উপরে। ওদিকে বামানানের বাসায় বামানানের বউ মেয়ে বামানানের ফেরার অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করতেছে। এমন সময় বাসার পালিত কুকুরটা কি যেন দেখে অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন বামানানের স্কুটিটা ঠেলে নিয়ে বাসায় ফিরতেই দুর্গা তার বাবাকে এভাবে দেখে ছুটে এসে বলে, বাবা তোমার কি হয়েছে? বামানান বলে, তেমন কিছু না, বাইক থেকে পড়ে গিয়েছি। এটা শুনে দুর্গা তাড়াহুড়ো করে রুমে যায় ও স্যাভলন এনে তার বাবার শরীরের ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে থাকে। এমন সময় বামানার সামনে তাকালে জঙ্গলের ভিতরে কাকে যেন দেখে চমকে যায় ও তার মেয়ের রুমে চলে যেতেই জঙ্গলের দিকে লাইট মারে, বাট কোথাও কেউ নেই। এটা দেখে বামানান লাইট নিয়ে এগিয়ে আসতে ধরলে আমরা বুঝতে পারি কেউ লুকিয়ে পড়তেছে। তো সিন মাঝরাতে আসলে দেখি কেউ মনে হয় বামানানের মেয়ের উপর নজর রাখতেছে। এটা ভেবে বামানানের চোখে ঘুম আসছে না, তাই বামানান উঠে বসে পড়তেই জানালার ওপাশ দিয়ে কাউকে যেতে দেখে চমকে ওঠে। বামানান সঙ্গে সঙ্গে জানালে এসে বাহিরে উকি দিলে আবার দেখে কেউ নেই। পরের দিন বামানান তার স্কুটিটা ঠিক করে এনে রেখে সোজা পার্শ্ববর্তী থানায় চলে আসে এবং ভিতরে ঢুকে কনস্টেবলকে বলে, স্যার আমি একটা কমপ্লেন লেখাতে এসেছি। কনস্টেবলটি তখন বসতে বললে বামানান বসে আশেপাশে দেখতে ধরলে এই লোকটি কেমন জানি এমন একটা আজব রিয়াকশন দেয়। তো যাই হোক, বামানান কনস্টেবলকে বলে, স্যার আমার বাড়ি কান্নাই ভিলার পাশেই। গতকাল রাতের বেলা আমি যখন সেখান দিয়ে বাসায় ফিরছিলাম তখন একটা মহিলার চিৎকার শুনতে পেলাম, কিন্তু ভিতরে কাউকে দেখতে পেলাম না। ওদিকে এই লোকটি কেন জানি এভাবে এসব শুনতেছে। তো বামানান বলে, স্যার আমার মনে হয় ওই বাড়ির ভিতরে রাতে কোনো মেয়ের উপর অত্যাচার করা হয়েছে। এটা শুনে কনস্টেবলটি অ্যান্টনি নামের আরেকজন কনস্টেবলকে ডেকে বলে, অ্যান্টনি কান্নাই ভিলাটা কোথায় চেনো? এই লোকটি নাকি রাতের বেলা সেখানে একটা মহিলার চিৎকার শুনেছে। এটা শুনে অ্যান্টনি উল্টো বামানানের উপরই পাট নিয়ে বলে, রাতের বেলা আপনি ওখানে গিয়েছেন কেন? বামানান বলে, ওই রাস্তা দিয়েই আমার বাসাতে যেতে হয়। এমন সময় ডিএসপি এসে বামানানকে যেতে দেখে এদেরকে বলে, এই লোকটি কি করতে এসেছিল? এরা বলে, স্যার সে কমপ্লেন করতে এসেছে, সে রাতের বেলা কান্নাই ভিলাই নাকি মহিলার চিৎকার শুনতে পেয়েছে। ডিএসপি বলে, এই কান্নাই ভিলা আবার কোথায়? অ্যান্টনি তুমি কি চেনো? অ্যান্টনি হ্যাঁ বললে ডিএসপি বলে, ওকে লাঞ্চ পর তাহলে সেখানে চলো। সিন চলে আসে দুর্গার কলেজে। আমরা দেখি দুর্গার বান্ধবী সিনচি দুর্গাকে বলতেছে, তোর কি অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? দুর্গা বলে, না। তখন সিনচি বলে, একটা কাজ করি, আগামীকাল আমি তোর বাসায় গিয়ে দুজনে মিলে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবো নি। এটা শুনে দুর্গা অনেক খুশি হতেই সিনচি দুর্গার ব্যাগ দেখে বলে, আরে তোর ব্যাগ আর আমার ব্যাগের ডিজাইন তো একই, শুধু কালারটা আলাদা, দেখ আমারটা পিঙ্কি। এই বলে এরা দুষ্টামো করতেছে। এমন সময় সিনচির বয়ফ্রেন্ড জিজো পিছন থেকে সিনচিকে ডাক দিয়ে বলে, তোমার হাতটা দাও।
সিনচি হাত বাড়িয়ে দিলে জিজো একটা আংটি পরিয়ে দিয়ে দুজনে কেবল রোমান্টিক হতে শুরু করেছে। ঠিক তখনই দিলীপ স্যার এটা দেখে ফেলে, ও রেগে মেগে বলে, এটা কলেজ, এটা তোমাদের প্রেম লীলা করার জায়গা না। সিন বামানানের হোটেলে আসলে দেখি বামানান তার সহকারীকে বলতেছে, স্কুটির থেকে পড়ে গিয়ে আমার হাতে ক্ষত হয়েছে, মনে হচ্ছে ইনজেকশন নিতে হবে, তাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এই বলে বামানান ডাক্তার দেখিয়ে বাসার দিকে আসতে থাকলে কান্নাই ভিলার সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে পুলিশ তাহলে তার কমপ্লেইন অনুযায়ী বাড়িটা তল্লাশি করতে এসেছে। তাই বামানানও সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তো ডিএসপি 2 জন কনস্টেবলকে সাথে নিয়ে এই বাড়িটা দেখতেছে। এমন সময় বামানান আসলে ডিএসপি বলে, আপনি এসে ভালোই হলো, চলুন আপনাকে সাথে নিয়েই বাড়িটা তল্লাশি করি। এই বলে ডিএসপি বামানানকে সাথে করে নিয়ে এসে একটা রুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং আশেপাশে সবকিছু দেখে, বাট তেমন সন্দেহজনক কিছুই দেখতে পায় না। তখন ডিএসপি বামানানকে সাথে করে নিয়ে আশেপাশের আরো সব জায়গাগুলো দেখতে থাকে, কিন্তু না, কোথাও তেমন সন্দেহজনক কিছুই নেই। এটা দেখে ডিএসপি বামানানকে বলে, এখানে কোনো মানুষের যাতায়াত আছে বলে তো কিছুতেই মনে হচ্ছে না, তারপরেও আপনি আবার যদি সন্দেহজনক কিছু লক্ষ্য করেন তো আমাকে জানাবেন। এই বলে এরা এখান থেকে বেরিয়ে যায় ও বামানান তার বাসায় ফিরে বসে বসে ভাবতে থাকে, আমি তো বাড়ির ভিতরে মহিলাকে অত্যাচার করার আওয়াজ শুনতে পেয়েছিলাম, অথচ পুলিশ সেই বাড়ির ভিতরে তেমন কিছুই দেখতে পেল না, কাহিনী কি? তো বামানান শুয়ে শুয়ে এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আর সিন চলে আসে পরের দিন সকালে সিনচির বাড়ির সামনে। আমরা দেখি সিনচির দুর্গার বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছে। তো সিনচি অ্যাসাইনমেন্ট করার জন্য দুর্গার বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়ে পড়ে, বাট আমরা দেখি সে দুর্গার বাড়িতে না গিয়ে বরং দুর্গার বাড়ির পাশের একটা জঙ্গলে ঢুকতেছে। তখন আমরা বুঝতে পারি সে আসলে অ্যাসাইনমেন্ট করার বাহানায় তার বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে কাতুকুতু খেলা খেলতে এসেছে। শাবাশ সোনামণি, শাবাশ। তো জিজো হালকা কাতুকুতু শুরু করতেই সিনচি খেয়াল করে দূরে কার যেন একটা ব্যাগ পড়ে আছে। এটা দেখে সিনচি ভয় পেয়ে গেলে জিজো বলে, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে যাও, আমি আসতেছি। এটা শুনে সিনচি কোথায় জানি চলে গেলে জিজো আশেপাশে কি যেন উকি ঝুঁকি মেরে একটু পর সিনচির কাছে যেতে শুরু করে। তখন আমরা দেখি জিজো জঙ্গলের মাঝে একটা পুরনো বাড়িতে ঢুকে সেখানে সিনচিকে খুঁজতেছে, মানে জিজো সিনচিকে এখানেই আসতে বলেছিল। আর এই বাড়িটা কোন বাড়ি জানেন? এটাই সেই কান্নাই ভিলা। তো জিজো সিনচিকে কেন জানি খুঁজে পাচ্ছে না। তখন সে সিনচি সিনচি বলে ডাকতে থাকে আর আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ দেখে সিনচির ব্যাগ এবং জুতোগুলো একটা জায়গায় পড়ে আছে। এটা দেখে জিজো সিনচি সিনচি বলে আবার ডাকতে থাকে, বাট সিনচির কোনো সাড়া নেই। হঠাৎ কেউ যেন ফট করে জিজোকে জড়িয়ে ধরে। জিজো দেখে এটা সিনচি। জিজো বলে, জান তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। সিনচি বলে, এসব রাখো, চলো ভিতরে আমি খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি। এই বলে সিনচি জিজোকে নিয়ে সেদিকে যায়। আর এদিকে দুর্গা অ্যাসাইনমেন্ট করার জন্য সিনচির আসার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে বোরিং হতে থাকে। সিন আবার জঙ্গলের ভিতর আসলে দেখি সিনচি যে জায়গাটা খুঁজে পেয়েছে সেটাতে একটা পুরনো ভাঙাচোরা খাটও ছিল, আর এরা সেটাতেই শুয়ে রোমান্স শুরু করেছে। শাবাশ। তো জিজো একটা কিসের আবদার করলে সিনচি না না করতে থাকে। শেষমেশ অনেক কাহিনীর পর সিনচি রাজি হয়ে কেবল এগিয়ে আসতেছে, হঠাৎ বাহিরে কে যেন শীষ বাজাতে শুরু করে। এটা শুনে এরা রোমান্স ছেড়ে উঠে বসে পড়ে ও ভয়ে জড়সড় হতে থাকে। জিজো বলে, তুমি থাকো, আমি বাহির থেকে দেখে আসি। এই বলে জিজো আশেপাশে উকি মেরে দেখতে শুরু করে। সিনচি জিজোকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে কি যেন দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আড়াল হয়ে বসে পড়ে। আর আমরা দেখি কে যেন জিজোকে ফেলে টেনে নিয়ে যাচ্ছে। সিন কাট হয়ে পরের দিন থানায় চলে আসে। আমরা দেখি ডিএসপি কে কল করে জানানো হচ্ছে যে চন্দনকামপাড়া এলাকা থেকে সিনচি নামের একটা মেয়ে নিখোঁজ হয়েছে। এটা শুনে আমরা বুঝতে পারি সিনচি তাহলে আর সেই জঙ্গল থেকে ফিরে আসেনি। এখন প্রশ্ন, কেন? আর এর পিছনের আসল রহস্যটাই বা কি? যাই হোক, ডিএসপি সিনচির সন্ধানে বেরিয়ে পড়ে আর সিনচির বাড়ির সামনে আসে। আমরা দেখি বামানান সিনচির নিখোঁজের খবর শুনে এখানে এসেছে। তো বামানান সিনচির বাড়ির কাছে এসে সিনচির চাচাকে জিজ্ঞেস করে সিনচির কোনো সন্ধান পাওয়া গিয়েছে কিনা। তখন সিনচির চাচা বলে, না ভাই, কি আর বলবো, আজকাল মেয়েদেরকে লালন পালন করা বড্ড কঠিন। কোনো এক বান্ধবীর বাড়িতে যাবে বলে বের হয়ে না জানে কোন ছেলের সাথে কোথায় পালিয়ে গেছে কে জানে। পাশ থেকে একজন বামানানকে বলে, চাচা আপনারও তো একটা যুবতী মেয়ে আছে, সাবধানে রাখেন, আজকাল মেয়েদের উপর কোনো ভরসা নেই, সেও এমনটা করতে পারে। এটা শুনতেই বামানানের বুকের ভিতরটা যেন ভেঙে আসে। সে টেনশনে সেখানে আর এক মুহূর্তও থাকতে না পেরে চলে আসে। তো রাতে বাসায় ফেরার সময় বামানান সেই কান্নাই ভিলার সামনে থেমে ভিতরে লাইট মেরে দেখতে থাকে আর ভাবতে থাকে এসব ঘটনার পিছনে এই কান্নাই ভিলাই দায়ী নয় তো। এরপর বামানান বাসায় ফিরতেই দুর্গা ও দুর্গার মা এসে জানতে চায় সিনচির কোনো সন্ধান পাওয়া গিয়েছে কিনা।
বামানান ভিতরে আস্তে আস্তে বলে এখনো সন্ধান মেলেনি, পুলিশ তদন্ত করতেছে। এই বলে বামানান থেমে গিয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বলে, মারে যদি তোর কাউকে ভালো লাগে তো আমাকে নির্ভয়ে বলিস, আমি তোকে সাপোর্ট করব। দুর্গার মা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য বলে এসব রেখে চলো খেতে যাই। এই বলে দুর্গার মা ভিতরে গেলে দুর্গা তার বাবাকে জড়িয়ে ধরে বাবার সাথে ভিতরে আসে। সিন মাঝরাতে আসলে দেখি বামনানের চোখে ঘুম আসছে না, সে জেগে জেগে তার মেয়েকে নিয়েই টেনশন করতেছে। এমন সময় বাহিরে তাদের পালিত কুকুরটা কেন জানি ঘেউ ঘেউ করে। এটা শুনে বামনান বেড থেকে উঠে চুপি চুপি বাহিরের বাল্বটা জ্বালাইও দরজা খুলে বাহিরে এসে লাইট মেরে মেরে দেখতে থাকে। তখন ভিতর থেকে বামনানের বউ বলে বাহিরে কি করছো? বামনান বলে কুকুরটা ঘেউ ঘেউ করছিল। এটা শুনে বামনানের বউ বলে দুর্গা কুকুরটাকে আর ছেড়ে দিয়ে রেখেছে, তাই সে হয়তো কিছু দেখে এমনটা করতেছে। এটা শুনে বামনান রুমে চলে গেলে সকালবেলা দুর্গা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিচ্ছে, হঠাৎ কি যেন দেখে থমকে যায় ও বাবা বাবা বলে চিৎকার দিয়ে রুমের ভিতরে দৌড় দেয়। মেয়ের ডাক শুনে বামনান ঘুম থেকে আটকে উঠে বাহিরে আসলে দেখে তাদের পালিত কুকুরটা মরে পড়ে আছে। বামানান এবার বুঝে যায় কয়দিন থেকে সে যে সন্দেহ করতেছে প্রতি রাতে কেউ লুকিয়ে তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে সেটা তাহলে ঠিক। তার মানে কেউ কয়দিন থেকে তার মেয়ের রুমে ঢোকার চেষ্টা করতেছে। তো পরের দিন বামানান আয়নার সামনে দাঁড়িয়ে হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ভাবতেছে সে তার আদরের মেয়েকে এখন কিভাবে রক্ষা করবে। এমন সময় তার মেয়ে দুর্গা পিছনে এসে দাঁড়ালে বামানান মায়াবী এক নজরে আয়নায় তার মেয়েকে দেখতে থাকে ও মেয়ের মন খারাপ দেখে সান্ত্বনা দিয়ে বলে, মা মন খারাপ করিস না, আমি আজকেই তোর জন্য আরেকটা কুকুর কিনে আনবো। এই বলে বামানান হোটেলে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সে কান্নাই ভিলের সামনে এসে থামে ও আশেপাশে দেখতে থাকে কেউ আছে কিনা। তো কেউ নেই দেখে বামানান স্কুটিটা দাঁড় করে রেখে সাহস করে কান্নাই ভিলার গেটটা খুলে ফেলে। এরপর সে ধীরে ধীরে একা ভিতরে ঢুকতে শুরু করে। তো সে ভিতরে এসে পুরো বাড়িটা ঘুরে ফিরে ভালো করে দেখতে থাকে যে এই বাড়ির ভিতর থেকে রাতে মেয়েদের চিৎকারের আওয়াজ আসে, এর কাহিনী কি? আর যে লোকটি রোজ রাতে তার মেয়ের রুমে ঢোকার জন্য তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে সেই লোকটি মেয়েদেরকে এখানে নিয়ে এসেই অত্যাচার করে নাকি? তো এসব ভেবে বামানান পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখতেছে, হঠাৎ একটা জায়গায় সিনসির সেই ব্যাগ ও জুতো পরে থাকতে দেখে অবাক হয় ও 100% শিওর হয়ে যায় তার সন্দেহ সঠিক। মানে এখানে কেউ মেয়েদেরকে নিয়ে এসে তাদের উপর অত্যাচার করে। বাট এগুলো যে সিনসির এটা কিন্তু বামানান জানে না। সিন থানায় আসলে দেখি পিয়াসি নামের একটা মেয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে এসে থানায় কমপ্লেন করতেছে যে তার এক্স বয়ফ্রেন্ডের ফোনে তার কিছু পার্সোনাল মুহূর্তের ফটো আছে আর ব্রেকআপ হওয়ার কারণে ছেলেটি এখন সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তো সবকিছু বিস্তারিত শুনে ডিএসপি পিয়াসিকে বলে তুমি একটু বাহিরে যাও, আমি এর সাথে কথা বলতেছি। পিয়াসি তখন বাহিরে গেলে ডিএসপি ছেলেটির থেকে ফোনটা নিয়ে সেই ফটোগুলো বের করে দেখে নেয় ও বলে, এমন মেয়েকে হাতছাড়া করার ইচ্ছে না হওয়ারই কথা, তবে যা এনজয় করেছিস অনেক করেছিস, এবার ফটোগুলো ডিলিট কর, ওই মেয়েটির আশা ছেড়ে দে। ছেলেটি বলে ঠিক আছে স্যার, কথা দিলাম আর ওকে ডিস্টার্ব করবো না। এটা শুনে ডিএসপি বাহিরে এসে পিয়াসিকে বলে ও আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না, এখন তুমি যার সাথে ইচ্ছা রিলেশন করতে পারো। এটা শুনে মেয়েটি খুশিতে গুলগুলা হয়ে যায়। এমন সময় অ্যান্টনি বাহির থেকে আসতেই ডিএসপি তার কাছে এসে বলে সিনসির কি কোনো সন্ধান পাওয়া গেল? অ্যান্টনি না বলে সামনে তাকাতেই পিয়াসিকে দেখে ক্রাশ খেয়ে যায়। এটা বুঝতে পেরে ডিএসপি বলে তাকিয়ে লাভ নেই, মেয়েটি মোটেও সুবিধার না, তোমার জীবন শেষ করে ফেলবে। এটা শুনে অ্যান্টনি মুস্কি হাসি দেয়। এমন সময় বামানান অস্থির হয়ে এসে ডিএসপিকে বলে স্যার কান্নাই ভিলার ভিতরে আজ আমি একটা মেয়ের ব্যাগ ও জুতা দেখলাম। ডিএসপি কাছে ডেকে বলে আপনি সেখানে কেন গিয়েছিলেন? বামানান বলে স্যার সন্দেহ হচ্ছিল তাই ভিতরে ঢুকেছিলাম। ডিএসপি বলে আচ্ছা সেই ব্যাগ আর জুতা এখন কোথায়? বামানান বলে স্যার ওখানেই পড়ে আছে। এটা শুনে ডিএসপি বলে এখন গেলে পাওয়া যাবে তো? বামানান বলে স্যার আমি সত্য বলতেছি। এটা শুনে ডিএসপি বলে সে যাই হোক, খবরদার আর কোনোদিন ওই বাড়িতে ঢুকবেন না, যদি শুনি আবার কখনো আপনি সেই বাড়িতে ঢুকেছেন তো আপনার বিরুদ্ধে আমি আইন শৃঙ্খলা বিরোধী মামলা করব, বুঝেছেন? বামানান হ্যাঁ বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর ওদিকে দেখি কে যেন চুপি চুপি সিনসির সেই ব্যাগ এবং জুতোগুলো নিয়ে যাচ্ছে। এদিকে বামানান একটা দোকানে বড় লাইট কিনতে এসেছে, তো বড় একটা লাইট কিনে বামানান দোকান থেকে চলে যাচ্ছে। এমন সময় সেই প্রপার্টি ব্রোকার সচিন বামানানকে দেখে বলে ব্রো বাড়ি কেনার ব্যাপারে যা করেছো, তোমার মেয়েকে বিয়ে দিবে নাকি? আমার খোঁজে ভালো ভালো পাত্র আছে। বামানান বলে আমি আমার মেয়েকে আরও পড়াতে চাই। এই বলে বামানান সচিনকে পাত্তা না দিয়ে চলে যেতে থাকে। সিন ডিএসপির কাছে আসলে দেখি সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর যারা হেলমেট না পরে গাড়ি চালাচ্ছে তাদেরকে ধরে মামলা দিচ্ছে। এমন সময় বামানান সেদিক দিয়েই বাসায় ফিরছিল। ডিএসপি তাকে দেখে থামাইও একটা কার্ড দিয়ে বলে এটা আমার স্ত্রীর ভিজিটিং কার্ড, সে একজন ভালো সাইকিয়াট্রিস্ট, মানে সে একজন ভালো মানসিক রোগীর ডক্টর, আপনি বিনামূল্যে তার কাছে চিকিৎসা নিতে পারবেন। বামানান অবাক হয়ে বলে স্যার এটা আমাকে কেন দিচ্ছেন, আমি তো মানসিক রোগী নই। তখন ডিএসপি বলে আপনি বলেছিলেন কান্নাই ভিলা থেকে নাকি মহিলাদের চিৎকার শোনেন, এটা শুনে আমরা গিয়ে যে অনুসন্ধান করলাম তো তেমন কিছু কি পেলাম?
বামনান বলে স্যার ব্যাগ ও জুতা যে পেলাম। ডিএসপি হেসে ওঠেও বলে আজকে একজনকে পাঠিয়েছিলাম, কিন্তু সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেসব কিছুই পায়নি। বামনান বলে স্যার আমি সত্যিই এসব দেখেছি। ডিএসপি বলে আসলে আপনি কান্নাই ভিলা নিয়ে ভাবতে ভাবতে মানসিকভাবে ডিস্টার্ব হয়ে গেছেন, তাই বাড়িতে যান এবং কান্নাই ভিলার কথা ভুলে নিজের পরিবারের সাথে সুখে বসবাস করেন। এটা শুনে বামনান ভুলে বাইক রেখেই যেতে ধরে ও আবার ফিরে এসে বাইক নিয়ে চলে যায়। এটা দেখে ডিএসপি কনস্টেবলদেরকে বলে লোকটি দেখি পুরো পাগল হয়ে গেছে। তো রাতে দুর্গা একা বাহিরে অপেক্ষা করতেছে, এমন সময় বামনান আসতেই দুর্গা তার বাবাকে বলে বাবা আজকে একটা পুলিশ আমাদের বাড়ির সামনে এসে তোমার খোঁজ করছিল এবং আমার দিকে বারবার তাকাচ্ছিল। এরপর লোকটি যখন চলে যেতে ধরে তখন আমি তার গাড়ির মাঝে সিনসির ব্যাগ ও জুতা দেখতে পাই। এবার বামনান বুঝতে পারে কান্নাই ভিলাই সে যে ব্যাগ ও জুতাগুলো দেখেছিল সেগুলো তাহলে সিনসিরই ছিল। তার মানে সিনসি কারোর সাথে পালায়নি, বরং ওই কান্নাই ভিলাতেই কেউ সিনসির সাথে কিছু একটা করেছে। কিন্তু এটা কে হতে পারে আর কোন পুলিশই বা এর সাথে জড়িত? তো রাতে বামনান জেগে জেগে তার বউকে বলতেছে যে লোকটি মেয়েদেরকে কান্নাই ভিলাই নিয়ে গিয়ে এসব করতেছে তার নজর আমার মেয়ের উপরও পড়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরো মেয়েকে কিছুতেই তার শিকার হতে দিব না। এদিকে বামনানের বউ সেও অনেক আগেই ঘুমিয়ে গেছে। কি আর করার, বামনানও তখন পাশ ফিরিয়ে টেনশন করতে করতে ঘুমিয়ে পড়ে। সিন তখন দুর্গার রুমে আসলে দেখি দুর্গা ঘুমাচ্ছে। হঠাৎ দরজায় নক করে। তো বামনান ঘুমের মাঝে এসব দুঃস্বপ্ন দেখে চিৎকার করতেছে দেখে তার বউ তাকে শান্ত করে ও বলে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? বামনান তখন বুঝতে পারে সে এসব স্বপ্ন দেখছিল, তাই সে তার বউকে কিছু না বলে মুখ ঘুরিয়ে নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করে। সকাল হতেই বামনান একটা পার্ট টাইম জব খোঁজার বাহানায় অ্যান্টনির বাড়িতে আসে। মানে বামনানের অ্যান্টনির উপর সন্দেহ হচ্ছে, তাই বামনান অ্যান্টনির সাথে নানা কথা বলে, বাট তেমন সন্দেহজনক কিছু বুঝতে পারে না। পরের সিনে দেখি বামনান প্রপার্টি ব্রোকার সচিনের কাছে এসে তাকে কিছু টাকা দিয়ে বলতেছে আমার মেয়েকে বিয়ে দিব, তবে একটা সমস্যা আছে। সচিন বলে কি সমস্যা? বামনান বলে আমার মেয়ে একটা ছেলের প্রেমে পড়েছে, তাই ছেলেটির চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সচিন বলে হ্যাঁ অবশ্যই, তো ছেলেটিকে? বামনান বলে কনস্টেবল অ্যান্টনি। সচিন বলে আরে আমি তো তাকে চিনি, তার প্রচুর সম্পদ রয়েছে। আজ থেকে প্রায় 10 বছর আগে একটা দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা গেছে। তার একটু মেজাজ গরম, তবে সে মানুষ হিসেবে খুব ভালো। এর চেয়ে আরো বেশি তথ্য লাগলে অন্যদিন দিব। এই বলে সচিন চলে যায়। বামনান হোটেলে এসে পত্রিকা পড়ার সময় একটা নিউজে দেখে একজন সিরিয়াল কিলার যে মেয়েদেরকে ভোগ করে মেরে ফেলে সে কয়েক মাস হলো জেল থেকে পালিয়েছে এবং পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এই নিউজটা পড়ে বামনান ভাবে এসব তাহলে এই লোকটিই করছে না তো। সিন চলে আসে বামনানের অরিজিনাল গ্রামের বাড়িতে। সেখানে বামনানের এক বন্ধু ক্যারাম খেলতেছে। এমন সময় বামনান কল করলে বন্ধুটি বলে ভাই কেমন আছিস? বামনান ভালো নেই বললে বন্ধুটি বলে কেন, কি সমস্যা? বামনান বলে তুই আমার কাছে চলে আয়, আসলে বলতেছি। এটা শুনে বন্ধুটি বলে হাতিয়ার কিছু নিয়ে যেতে হবে? বামনান না না বললে বন্ধুটি বলে ছেলে পেলে কাউকে নিয়ে যেতে হবে? বামনান বলে না, তুই শুধু একাই আয়। বন্ধুটি বলে আচ্ছা ঠিক আছে আসতেছি। তো কথা শেষ করে বামনান বসে বসে কি যেন ভাবতে থাকে, আর ওদিকে তার বন্ধুটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে প্রপার্টি ব্রোকার সচিন বামনানের হোটেলে এসে বলে ব্রো আমি অ্যান্টনির সম্পর্কে আরো তথ্য জোগাড় করেছি। বামনান বলে বলো। সচিন বলে অ্যান্টনির কলেজ লাইফে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ওই মেয়েটিকে কারা যেন গর্ষণ করে হত্যা করে। এই কষ্টটা সইতে না পেরে অ্যান্টনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। পরে সে অনেক চিকিৎসা করে সুস্থ হয়েছে। তো যাই হোক ছেলেটা অনেক ভালো আছে, তুমি বলো তো ওর সাথে তোমার মেয়ের বিয়ের আলাপ লাগাবো? বামনান বলে আচ্ছা ভেবে জানাবো নি। এই বলে বামনান তার মেয়ের খেয়াল নেওয়ার জন্য বাড়িতে আসে এবং বসে বসে এটাই ভাবতে থাকে যে এসব করতেছে তার এবারের টার্গেট নিশ্চয়ই আমার মেয়ে, তাই সে আমার মেয়ের কাছে পৌঁছানোর আগে আমাকেই আগে তার কাছে পৌঁছাতে হবে, নয়তো আমার মেয়েকে রক্ষা করতে পারবো না। কিন্তু কিভাবে বের করব কে এসব করতেছে আর কোন পুলিশই বা এর সাথে জড়িত? এসব টেনশনেই বামনানের পুরো দিন চলে যায়। পরের দিন দেখি বামনানের বন্ধু চলে এসেছে এবং এরা দুজনে থানার সামনে বসে থেকে লুকিয়ে বিভিন্ন পুলিশের উপর নজর রাখতেছে। তো অ্যান্টনি কার সাথে যেন ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে পড়লে বামনানের বন্ধু লুকিয়ে অ্যান্টনির পিছু নিয়ে দেখে অ্যান্টনি রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। আর এই মেয়েটি কে দেখেছেন? এটাই সেই পিয়াসী, মানে অ্যান্টনি পিয়াসীকে পটিয়ে ফেলেছে। তো যাই হোক অ্যান্টনি রিলেশন করতেই পারে, সেই অধিকার তার আছে। বাট বামনানের বন্ধুর সন্দেহ যে অ্যান্টনি এভাবেই মেয়েদেরকে পটিয়ে কান্নাই ভিলাই নিয়ে এসে ধর্ষণ করে মেরে ফেলে, তাই সে তাড়াহুড়ো করে এসে বামনানকে এটা জানায় এবং আগে ভাগে সেই জঙ্গলে এসে ওত পেতে অপেক্ষা করতে থাকে যে অ্যান্টনি মেয়েটিকে এখানে নিয়ে আসবে আর এরা হাতে নাতে ধরে ফেলবে।
কিন্তু এরা অনেক অপেক্ষা করার পরেও অ্যান্টনি না আসলে বামানানের বন্ধু হতাশ হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখি এই মাঝরাতের জঙ্গলের মাঝে একটা কার গাড়ি ঢুকতেছে। গাড়িটি থামলে কি এটার ভিতর থেকে তো অ্যান্টনি বেরিয়ে আসতেছে। ক্যামেরা গাড়ির ভিতরে আসলে কি ভিতরে দেখি পিয়াসী অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মানে বামানানের বন্ধুর সন্দেহই কি তাহলে ঠিক? তখনই অ্যান্টনি তার ঘাড় ব্যাগ নিতে থাকলে আমাদের মনে পড়ে সিনচু ও জিজো জঙ্গলে ডেটিং করতে আসলে আমরা জঙ্গলের মাঝে একটা জায়গায় এই ব্যাগটি দেখেছিলাম। মানে ওই সময় অ্যান্টনি জঙ্গলেই ছিল। তার মানে অ্যান্টনি সিনচিকে করে মেরে ফেলেছে। তো অ্যান্টনি পিয়াসীকে কাঁধে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটা দেয় ও কিছু পথ হেঁটে এসে মাটির নিচের একটা সুড়ঙ্গ পথ দিয়ে কোথায় জানি যেতে থাকে। এভাবে বেশ কিছু পথ যাওয়ার পর সে আবার একটা সিঁড়ি বেয়ে উপরে উঠলে আমরা দেখি এটা কান্নাই ভিলা। মানে সে এভাবেই রাতের বেলা মেয়েদেরকে নিয়ে গোপন পথে কান্নাই ভিলাই ঢোকে। তো অ্যান্টনি পিয়াসীকে মেঝেতে শুয়ে দিয়ে নিজের মাথার পরচুলাটা খুলে সাইকোর মতো ভয়ঙ্কর একটা লুক দেয়। এরপর দেখি সে মেয়েদের মতো চুল ও ড্রেস পরে পিয়াসীর পাশে বসে পাগলের মতো আজব সব আচরণ করতেছে। আসলে কলেজ লাইফে অ্যান্টনির গার্লফ্রেন্ডকে যে কিছু লোক করে মেরে ফেলেছিল না, সেই থেকে অ্যান্টনি সাইকোতে পরিণত হয়ে গেছে এবং মনের কষ্টে অন্যদের গার্লফ্রেন্ডকে করা শুরু করে দিয়েছে। তো ধীরে ধীরে পিয়াসীর জ্ঞান ফিরতেছে দেখে অ্যান্টনি পিয়াসীর নাকে মুখে আবার স্প্রে মারে আর পিয়াসী আবার অজ্ঞান হয়ে যায়। অ্যান্টনি এবার পিয়াসীর শরীরটাকে লালসার হাতে স্পর্শ করতে শুরু করে এবং করার প্রস্তুতি নেয়। হঠাৎ দরজা খোলার আওয়াজে অ্যান্টনি পিছনে তাকালে দেখি বামানান এসেছে। তো বামানান নিজের ফেসে লাইট মেরে তার চেহারাটা দেখালে অ্যান্টনি বলে, আরে বামানান আসো আসো, আমি জানতাম কোনো একদিন তোমার সাথে আমার ঝামেলা বাঁধবে। বামানান মেয়েটিকে দেখে বলে, আরে না না, আমি তোমার সাথে ঝামেলা করতে আসিনি। অ্যান্টনি মজা করে বলে, তাহলে কি ভূত দেখতে এসেছো? বামানান বলে, তা নয়, মেয়েটিকে এখানে নিয়ে আসার সময় তোমাকে দেখেছি, তো মেয়েটির ফিগার দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভাগ নিতে এসেছি। এটা শুনে অ্যান্টনি হেসে বলে, ব্যাপার না, সবার মাঝেই মেয়েদের প্রতি একটু একটু লোভ থাকে। আসর সঙ্গী বসে পড়ো, দুজনে মিলে শুরু করা যাক। বামানান তখন বসে পড়ে ও বলে, আমার একটা শর্ত আছে। অ্যান্টনি অবাক হয়ে বলে, কি শর্ত? বামানান বলে, আমার মেয়েকে টার্গেট করা ছেড়ে দাও। এটা শুনে অ্যান্টনি বলে, তোমার মেয়ে তো দেখি অনেক ভাগ্যবান, কয়দিন থেকে প্রতি রাতে তাকে টার্গেট করতেছি কিন্তু খাপে খাপে পাচ্ছিলাম না। এই বলে অ্যান্টনি অদ্ভুতভাবে শীষ বাজাতে থাকলে বামানান থমকে যায়, কারণ রাতের বেলা এমন শীষ বাজানোর শব্দ বামানান তার বাড়ির আশেপাশে প্রায়ই শোনে। তার মানে অ্যান্টনি রোজ রাতে যে তাহলে দুর্গার রুমে ঢোকার চেষ্টা করে এটা সত্য। এটা ভাবতেই বামানানের বুকে যেন সজোরে একটা ধাক্কা লাগে। বাট এখন আর সমস্যা নেই, এটা ভেবে বামানান নিজেকে শান্ত করে নেয় ও বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তাহলে রাত করে শীষ বাজাতে। অ্যান্টনি তখন খুশি হয়ে হাত মেলাই ও বলে, ওকে এবার চলো তাহলে শুরু করা যাক। সিন পরের দিন সকালে আসলে দেখি রাতের কাহিনী সব মিটমাট হয়ে গেছে এবং বামানান তার মেয়েকে স্কুলে রেখে আসার জন্য বের হয়েছে। তো দুর্গা তার বাবার স্কুটির পিছনে উঠে হাসি খুশিতে স্কুলের দিকে রওনা দেয়। এরপর সিন বামানানের বন্ধুর কাছে আসলে দেখি সে তার গাড়ি পরিষ্কার করতেছে। এমন সময় বামানান তার মেয়েকে স্কুলে রেখে আসলে বন্ধুটি বলে, ভাই আমার তো গ্রামে ফিরে যাওয়া লাগতো। বামানান বলে, কাজ তো হয়ে গেছে, তাই যেতে চাইলে যেতে পারিস। বন্ধুটি বলে, যাব ঠিক আছে, বাট একটা প্রশ্ন করার ছিল। বামানান বলে, হ্যাঁ কর। বন্ধুটি বলে, ওই রাতে অ্যান্টনির সাথে আসলে তোমার কি ঘটনা ঘটেছিল? প্লিজ এটা বলো, নয়তো আমি শান্তি পাচ্ছি না। এটা শুনে বামানান তার বন্ধুকে বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। মানে ওই যে অ্যান্টনি আর বামানান মিলে শুরু করতে যাচ্ছিল না, সেখানে। তো অ্যান্টনি বামানানকে আগে শুরু করতে বললে বামানান লজ্জা পেয়ে যায়, বাট ধীরে ধীরে সে লজ্জা কাটিয়ে নিয়ে মেয়েটির চারিদিকে ঘুরে ঘুরে মেয়েটিকে স্পর্শ করতে থাকে আর উত্তেজনায় ছটফট করতে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে বামানান মেয়েটির মাথার কাছে এসে থেমে যায় ও মেয়েটির ফেসে আদর করতে গিয়ে বলে ওঠে, আরে মেয়েটি তো জেগে যাচ্ছে। এটা শুনে অ্যান্টনি অবাক হয়ে সেটা চেক করতে ধরতেই বামানান অ্যান্টনিকে হামলা করে বসে ও তাড়াহুড়ো করে অ্যান্টনির ফেসে সেই স্প্রেটা মারে। কিন্তু কি স্প্রে দেখি শেষ, লেজালা। অ্যান্টনি তখন অট্টহাসি হাসতে হাসতে ধ্যাম করে বামানানকে ছিটকে ফেলে দেয় ও বামানান গিয়ে জানালার সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়। ব্যাস এরপর শুরু হয়ে যায় দুজনের জীবন মরণের লড়াই। দুজনের বললে ভুল হবে, তিনজনের, কারণ দুর্গার জীবনটাও এখানে জড়িত। মানে এখন যদি অ্যান্টনি বেঁচে যায় তো কোনো না কোনো দিন সে দুর্গাকে স্বীকার করবে, আর বামানানের মতো একজন বাবা সেটা কিছুতেই হতে দিতে পারে না। তাই শুরু হয়ে যায় একজন বাবার তার মেয়েকে রক্ষা করার লড়াই।
সিন বর্তমানে আসলে আমরা দেখি বামানান এই ঘটনার পর পিয়াসীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং পিয়াসীর জ্ঞান ফিরেছে। তো বামানান পিয়াসীকে বলে, তুমি কি আমাদেরকে চেনো? পিয়াসী অবাক হয়ে বলে, না তো। এটা শুনে বামানানের ভয় কেটে যায় ও বামানান বলে, তুমি ঘুমন্ত অবস্থায় পাহাড়ি রাস্তায় পড়েছিলে, হয়তো কেউ তোমাকে ফেলে রেখে গিয়েছিল। যাই হোক, একজন মেয়ে হিসেবে তোমাদেরকে আরো সাবধান হওয়া উচিত। দুম করেই কারোর সাথে বন্ধুত্ব করার আগে তার সম্পর্কে ভালোভাবে জানা উচিত, কারণ তোমার মূল্য তুমি না বুঝলেও তোমার বাবা মার কাছে কিন্তু তুমিই তাদের পৃথিবী। তাই বাবা মাকে না জানিয়ে বা মিথ্যা বলে তোমাদের বাহিরে কোথাও যাওয়া উচিত না, কারণ এতে করে তোমাদের বিপদে তোমার বাবা মা কোনো সাহায্য করতে পারে না। তো যাই হোক, তোমার বাসা কোথায়? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এই বলে বামানান মেয়েটিকে পৌঁছে দিতে যায়। এরপর বাসায় ফিরে বামানান কেন জানি স্কুটিটা নিয়ে একা সেই জঙ্গলের মাঝে আসে এবং স্কুটিটা একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ব্যাগ থেকে একটা মোমবাতি এবং একটা ম্যাচ বের করে। তারপর হেঁটে হেঁটে কোথায় জানি যেতে থাকে। তো সে একটা পুরনো বাধাই করা কবরের পাশে এসে দাঁড়ায় ও মোমবাতি জ্বালিয়ে সেখানে কবরের উপর রেখে খুশি হয়। এটা দেখে আমাদের মনে হয় এটা হয়তো বামানানের কাছের কোনো মানুষের কবর, তাই সে রুহের মাগফিরাতের জন্য এই শ্রদ্ধাটা জানাচ্ছে। কিন্তু এ কি, সে দেখি কবরের উপর পা তুলে দিল। তাহলে কাহিনী কি? আর কবরটাই বা তাহলে কার? ক্যামেরাটা তখন কবর বরাবর ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করে ও অনেক নিচে আসার পর লে হালুয়া, কবরের ভিতর দেখি অ্যান্টনি। এমন সময় অ্যান্টনির হাত ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে অ্যান্টনির চোখ মেলায়, মানে সে বেঁচে আছে, মানে বামানান অ্যান্টনিকে কবর দিয়েছে। তো অ্যান্টনির শ্বাসকষ্ট শুরু হলে অ্যান্টনি অশান্তিতে কবরের ভিতর ছটফট করতেছে। আর সিন কবরের উপরে আসলে দেখি বাহিরে বামানান পরম এক শান্তিতে আছে, কারণ তার মেয়ে এখন নিরাপদ। আর একজন বাবার কাছে এর চেয়ে শান্তির বিষয় আর কি হতে পারে। তো কবরের ভিতর অ্যান্টনির চিৎকারের আওয়াজ শুনে বামানান বলে, ঠিক এমন আওয়াজই আমি কান্নাই ভিলা থেকে পেতাম। যাই হোক, এই গ্রামে এসেছি পরিবার ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য, তাই প্লিজ কেউ বিরক্ত করবেন না। এই বলে বামানান হাসতে থাকে। আর ক্যামেরা জঙ্গলের উপরে আসলে ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলে, এখানে বামানানের ধারণা ভুল ছিল, কারণ অ্যান্টনিকে জীবিত কবর দেওয়াতে বামানানের জীবন থেকে সমস্যা চলে যায়নি, বরং আসল সমস্যার সূত্রপাত হলো। আর এই সাসপেন্স তৈরি করে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মানে আগামীতে এই মুভির পার্ট 2 আসবে, এই ইঙ্গিতটাই দেওয়া হয়। তো মুভিটি আপনার কেমন লেগেছে জানি না, কিন্তু ভিডিওতে একটা লাইক চাই। আর আপনি দেখি ভিডিও দেখে টুক করে পালিয়ে যান, কমেন্ট করেন না। এমন করলে হবে? কমেন্ট করবেন, বুঝেছেন? যা মন চাই লিখবেন, বাট কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই সাবস্ক্রাইবার অনেক কম, দেখলে মনটা খারাপ লাগে। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন না। বেশি সাবস্ক্রাইব আসলে কলিজাটা ঠান্ডা লাগে, দিলে শান্তি পাই। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।